ভারতের থেকে আমাদের শেখার বিষয় হচ্ছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রেও সব দল এক হয়েছে। এরকম একটি অপরাধের সাথে ভারত পৃথিবীকে সবচেয়ে গণতান্ত্রিক দেশ বলে, সবচেয়ে বৃহৎ, তারা সবাই মিলে এক হলো যে একটি দেশে 2000 ছেলে মেয়েকে খুন করে যে মহিলা পালিয়ে এসছেন, প্রায় 30,000 মানুষকে আহত করে, তাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সব দল এক হলো, কংগ্রেস, তৃণমূল, সবাই, বিজেপি তো বটেই। ওই শিক্ষা থেকে আমরা যেটি শিখতে পারি যে আমরা যেন ব্যক্তিগত বা দলীয় স্বার্থ দিকে কম তাকিয়ে আমরা যদি সত্যিই বাংলাদেশপন্থী রাজনীতিতে বিশ্বাস করি, মুখের কথা না কাজে, তাহলে কিন্তু আপনার একটা জাতীয় ঐক্যমত্য হতে হবে। সেটা ভারতের ব্যাপারেও, সেটা মিয়ানমারের ব্যাপারেও, যাতে বাংলাদেশের ইন্টারেস্টকে, যে দলই ক্ষমতায় যাক, তারা যেন বাংলাদেশকে ইন্টারেস্টকে পারসিউ করবে বলে আমরা বিশ্বাস করতে শুরু করি। একদিকে তো ভারতের সাথে বর্তমান সরকারের সম্পর্ক খারাপ, আর এদিকে বাংলাদেশ মায়ানমারের সম্পর্ক আপনি জানেন যে আরাকান আর্মিরা সেখানে ঢুকে পড়েছে, 16-17 এপ্রিলের ঘটনা আপনি জানেন ঢুকে পড়েছিল। সো ওভারঅল আপনি কিভাবে দেখছেন আসলে সম্পর্ক প্রতিবেশী দেশের সাথে যেরকম এখন, সেই জায়গায় আমরা একটা দক্ষিণ এশিয়ায় স্থিতিশীল পরিস্থিতির দিকে কিভাবে যেতে পারি? আসলে সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু ওনার সম্পর্ক একটা প্রশ্নের উত্তর দিই। সেটা হচ্ছে, যখন মির্জা ফখরুল সাহেব বললেন যে সম্পর্কে বরফ গলা শুরু করেছে, সেইটার জন্য আমি আবার ব্যাক ট্র্যাক করে যেতে চাই সম্পর্কের নানা ধরনের ধারার দিকে। অর্থাৎ কূটনীতিক সম্পর্ক মানে বরফ গলা মানে শুধুমাত্র এই না যে হচ্ছে যে দুটি দেশের মধ্যে ভারতের স্বার্থ রক্ষার রাজনীতি বিএনপি শুরু করেছে। বরফ গলা মানে হচ্ছে এই যে একটা কার্যকরী সম্পর্ক গড়ার সম্ভাবনা থাকতে পারে। এখন সম্ভাবনা কখন তৈরি হবে? বিএনপি মনে করে যে সম্ভাবনা তখনই তৈরি হবে যখন বাংলাদেশের স্বার্থ রক্ষাকে বিএনপি প্রায়োরিটি মনে করবে, এবং ভারতকেও মনে রাখতে হবে যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সেটির পরিবর্তন এসেছে, এবং এই পররাষ্ট্রনীতিতে হচ্ছে শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষাটাই এখন আর বাংলাদেশের প্রায়োরিটি না, এটা বিএনপিরও প্রায়োরিটি না। বিএনপির প্রায়োরিটি কি? বিএনপির প্রায়োরিটি হচ্ছে বাংলাদেশের স্বার্থ রক্ষা করা এবং বাংলাদেশের স্বার্থ বিরোধী সমস্ত চুক্তিকে নতুন করে পর্যালোচনা করা। আপনি যদি দেখেন বিএনপির আলোচনার মধ্যে এটা কিন্তু বারবার এসেছে এখন, এবং সেই সাথে সাথে হচ্ছে হ্যাঁ, পর্যালোচনার কথা বলছেন আপনি, যে স্বার্থ বিরোধী যে চুক্তিগুলো ইতিমধ্যে হয়ে আছে, তো সেটাকে আপনারা যদি নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান বা খুবই ক্ষমতায় যান, গুরুত্বপূর্ণ যেভাবেই প্রশ্ন, বলি, কিন্তু আপনারা কি সেটা বাতিল করার জন্য উদ্যোগ নেবেন কিনা? এটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের শীর্ষ নেতারা আলোচনা করেছেন এবং অনেক সময় মিডিয়ার সামনেও কথা বলেছেন। দেখেন, দুইটি দেশের মধ্যে যখন চুক্তি হয়, এই চুক্তিটা কিন্তু দুটি ব্যক্তির মধ্যে ছোটোখাটো সম্পর্ক না। যদিও হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন এবং তার মন্ত্রীরা এমনভাবে কথা বলতেন যে এটা মনে হতো যে, যেটা উনিও বললেন, যে স্বামী স্ত্রীর সম্পর্ক বা এই ধরনের একটি ব্যক্তিগত লেভেলে তারা নিয়ে গিয়েছিলেন, এবং তাদের সম্পর্কও কিন্তু এই ধরনের ব্যক্তিগত লেভেলেই ছিল। কিন্তু দুইটি দেশের মধ্যে যখন এই চুক্তিটা হয়, সেই চুক্তিটা বাতিল হবে পর্যালোচনা করেই সেটা সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই চুক্তিটা কতটুকু বাতিল হবে, বাতিল হলে কোন অংশটা বাতিল হবে এবং কোন অংশটা হচ্ছে নতুন করে চুক্তিটা হচ্ছে যে পুনঃসংশোধিত করা যাবে কিনা, এই যে আলোচনা, সেই আলোচনাটা কিন্তু হঠাৎ করে হুট করে একটা দল বলতে পারে না। একটা সরকার গঠন করার পরে সেটা আলোচনার উপরে ভিত্তি করেই বিএনপি যে প্রতিশ্রুতিটা এখন দিচ্ছে সেটা হচ্ছে এটা পর্যালোচনা করা হবে এবং দেশের স্বার্থ রক্ষার কে মূলত প্রায়োরিটি রেখেই সেই পর্যালোচনাটুকু করা হবে বলে আমি মনে করি। জি, আমি একদমই শেষ করে ফেলবো। এখন যে সম্পর্ক, সেই সম্পর্কেও ভারত বাংলাদেশের সম্পর্ক যদিও মানে মাইনরিটি রিপ্রেশনকে ভারত সবসময় সামনে রাখে এবং এদিক থেকে আওয়ামী লীগ 1971 সালের কথা বলে, কিন্তু মূল যে বিষয়টি, সেই বিষয়টা আসলে এই বিজনেস ডিলগুলো। অর্থাৎ ভারত শুধুমাত্র আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে কেন ক্ষমতায় রাখার জন্য এখনও এত ব্যতিব্যস্ত এবং শুধুমাত্র আওয়ামী লীগকে কেন তাদের একমাত্র অপশন হিসেবে চিন্তা করে, তার কারণ হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে যতগুলো অন্যায্য চুক্তি রয়েছে সেই অন্যায্য চুক্তিগুলো শুধুমাত্র আওয়ামী লীগ সরকার এবং ভারতপন্থী শেখ হাসিনাকে রেখেই করা সম্ভব। কোনো বাংলাদেশপন্থী সরকার থাকলে কিন্তু সেটা সম্ভব না। আপনার সেকেন্ড যে অংশটা আপনার প্রশ্নে, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি মায়ানমারে এক ধরনের টেনশন হচ্ছে, এদিকে ভারতে কিন্তু বাংলাদেশ বিরোধী একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে। বাংলাদেশ কিন্তু একটা ক্রুশিয়াল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ক্রুশিয়াল সময়ের মধ্যে দিয়ে যাওয়ার কারণে আমাদের রাজনৈতিক ঐক্যটা খুবই জরুরি। ক্ষমতায় কে যাবে, সেই ক্ষমতার লড়াইয়ের জন্য নানা ধরনের দ্বিমত থাকতে পারে, চলে আসে। অফকোর্স,
কিন্তু আমাদের কিছু বিষয়ে, আমি এটা সবসময় বলি, আমি কলামেও লিখেছি, সেটা হচ্ছে যে কিছু বিষয়ে রাজনৈতিক মতৈক্য তৈরি করতে হবে। এর একটা বড় বিষয় হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি কি হবে, কোন দেশের সাথে সম্পর্ক আমাদের কি হবে, এবং আমরা এবং এখানে নিশ্চয়ই ইন্টেলিজেন্সের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অফকোর্স গুরুত্ব রয়েছে, এবং রাজনৈতিক মতৈক্য ছাড়া, রাজনৈতিকভাবে যদি এগ্রিমেন্ট একটা না থাকে, তাহলে কোনোভাবেই হচ্ছে এই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না, এবং একটি মর্যাদাপূর্ণ সমতার ভিত্তিতে একটা পররাষ্ট্র নীতি আমরা তৈরি করতে পারবো না। এবং এখন একটা ক্রুশিয়াল সময় এসেছে, একটা গুরুত্বপূর্ণ সময় এসেছে। এই সময়ের বাঁকে, এই ইতিহাসের বাঁকে আমরা কিন্তু এই মতৈক্যটা তৈরি করতে পারি বলে আমি মনে করি। সেই মতৈক্য তো আমরাও প্রত্যাশা করি। আশরাফ কয়েস, আপনি দেখছেন সেরকম? আমি দেখতে পাচ্ছি না, আমি একেবারেই দেখতে পাচ্ছি না। বরং এখন আমি দেখতে পাচ্ছি যে কে কিভাবে ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে বিজয়ী হতে পারেন এবং কে কিভাবে ক্ষমতায় যেতে পারেন, কতটা বিতর্ক তৈরি করা যায়, এবং যারা নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারেন তাদেরকে তুষ্ট করার একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি। দেখুন, আমরা প্রথমবারের মতো দেখতে চাই যে রাজনৈতিক মতৈক্য হয়েছে ভারতের ব্যাপারে, আমাদের পররাষ্ট্রনীতির ব্যাপারে। ভারতের থেকে আমাদের শেখার বিষয় হচ্ছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রেও সব দল এক হয়েছে। এরকম একটি অপরাধের সাথে ভারত পৃথিবীকে সবচেয়ে গণতান্ত্রিক দেশ বলে, সবচেয়ে বৃহৎ, তারা সবাই মিলে এক হলো যে একটি দেশে 2000 ছেলে মেয়েকে খুন করে যে মহিলা পালিয়ে এসছেন, প্রায় 30,000 মানুষকে আহত করে, তাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সব দল এক হলো, কংগ্রেস, তৃণমূল, সবাই, বিজেপি তো বটেই। ওই শিক্ষা থেকে আমরা যেটি শিখতে পারি যে আমরা যেন ব্যক্তিগত বা দলীয় স্বার্থ দিকে কম তাকিয়ে আমরা যদি সত্যি বাংলাদেশপন্থী রাজনীতিতে বিশ্বাস করি, মুখের কথা না কাজে, তাহলে কিন্তু আপনার একটা জাতীয় ঐক্যমত্য হতে হবে। সেটা ভারতের ব্যাপারেও, সেটা মিয়ানমারের ব্যাপারেও, যাতে বাংলাদেশের ইন্টারেস্টকে, যে দলই ক্ষমতায় যাক, তারা যেন বাংলাদেশকে ইন্টারেস্টকে পারসিউ করবে বলে আমরা বিশ্বাস করতে শুরু করি। আরেকটা কথা বলি, আমরা কথায় কথায় কিন্তু ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির কথা বলি, সেখানে আপনি বিরোধী দলে থাকলেও কোন কোন জিনিস পর্যালোচনা করবেন আগেই বলতে পারেন, এবং কোন কোন চুক্তি বাতিল করবেন আগেই বলতে পারেন। আমরা রাজনীতিবিদরা ছায়াতে, অন্ধকারে থেকে, ঘাপটি মেরে থেকে ক্ষমতায় আসা শিখেছি, তো এই জন্য আমরা এগুলো ভুলে গেছি। আপনি বিএনপি বা অন্য কোনো দল এখনই ভারতের সাথে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, ক্ষমতায় যাওয়ার আগে কি, ক্ষমতায় যাওয়ার পরে কি করবে, এই জিনিসগুলো যত পরিষ্কার করবে, আমার ধারণা আগামী নির্বাচনে তারা তত ভালো করবে। ভারত প্রশ্নে সেক্ষেত্রে আমি আশরাফ কাছের সূত্র ধরে জিজ্ঞেস করি, আপনারা কি এই প্রস্তাবগুলো সামনে আনবেন কিনা, যে কোন কোন চুক্তি আপনারা আসলে বাতিল করার চেষ্টা করবেন এবং সেই কোন পন্থায়, কেন তা জরুরি? দেখেন, আমরা এমন একটা সময় পার করছি যেখানে শুধুমাত্র ভারত প্রশ্নই না, আমাদের অনেক প্রশ্নই সামনে রয়েছে। এখন একটা আমাদের সংস্কারের কমিশন চলছে, সেখানে নানা বিষয় সংস্কারের প্রস্তাব রয়েছে। দেশের পুরো সিস্টেমটা কীরকম হবে, সংবিধান কীরকম হবে, সেইটা নিয়েও একটা সংস্কার প্রস্তাব সব রাজনৈতিক দলগুলো দিচ্ছেন এবং একসাথে সেটা নিয়ে কাজ করছেন। এমন একটা সময়ে বিএনপি সবসময় সংস্কারের পক্ষের দল বলে আমি মনে করি। 2016 থেকে শুরু করে আমরা দেখি, যখন অন্য রাজনৈতিক দলগুলো সংস্কারের কথা বলেওনি, তখন কিন্তু 2016-তে হচ্ছে ভিশন 2030 হচ্ছে বিএনপি প্রপোজ করে। পরবর্তীতে হচ্ছে 27 দফা এবং 31 দফা আমরা দেখি যে বিএনপি প্রণয়ন করে। যে কারণে আমার কাছে মনে হয় যে এই প্রস্তাব হিসাবে এই প্রস্তাবটি চমৎকার, যে হচ্ছে ভারতবর্ষীয় নীতিতে তারা ঐকমত হবে, কিন্তু বাস্তবতার ভিত্তিতে সেটা সম্ভব হবে কিনা সেটা হচ্ছে সময় বলে দেবে। কেন বাস্তবতার ভিত্তিতে সম্ভব হবে না? আমি বিষয় হচ্ছে যে আমি এতক্ষণ ধরে এই কথাটি বলার চেষ্টা করলাম যে আপনাকে তো প্রায়োরিটি বেসিসে কাজ করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে এটাই প্রথম প্রায়োরিটি, তাহলে অবশ্যই সে বিষয়ে ঐকমত করা যেতে পারে। কিন্তু যদি মনে করেন যে সংবিধান এবং রাষ্ট্র কাঠামো আগে ঐকমত্য করে পরবর্তীতে যেতে পারে, ভূমিকা রেখেছে, সেক্ষেত্রে আমার মনে হয় আমি অবশ্যই নীতিগতভাবে এটার সাথে একমত যে এটা করা উচিত।